ওকে, আমরা প্রাচীন বাংলা জনপদ শেষ করলাম। এখন এখন জনপদ শেষ করার পরে আমরা ইতিহাস নামে যে অধ্যায়টা আছে, যেটা আমাদের সবার অনেকেরই মানে মাথা ব্যথার কারণ, যেটা পড়ে মনে থাকে না, পড়ে বোঝা যায় না, কনফিউশন লাগে। ইতিহাসের বাঁকে বাঁকে অনেকগুলো জটিল, অনেকগুলো মানে আঁকাবাঁকা পথ। এই আঁকাবাঁকা পথগুলো পাড়ি দিতে আমাদের সমস্যা হয়, যেন ইতিহাস পড়তে ভালো লাগে না, আর পড়লেও মনে থাকে না। এটা আমাদের অনেকেরই একটা মানে মানে খুবই কমন একটা ধারণা, ঠিক আছে, সাধারণ জ্ঞানের ইতিহাস বিষয় সম্পর্কে। তো আমি ইনশাল্লাহ এতটুকু কথা আপনাদেরকে দিতে পারি। আমি ইতিহাসের যে টপিকটা আজকে শুরু করতেছি, এই টপিকটা যদি আপনারা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের ইতিহাস নিয়ে, বিশেষ করে বাংলার ইতিহাস যে অধ্যায়টা আছে, এই অংশে ইনশাল্লাহ আপনাদের মধ্যে কারো সমস্যা হবে না, ঠিক আছে। ওকে, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে বাংলার ইতিহাসটাকে প্রথমে আমি তিনটা ছোট ছোট পার্টে বিভক্ত করব, ঠিক আছে। এরপরে আমরা একটা একটা করে শেষ করব আজকে, মানে আজকে বা এর পরবর্তী ক্লাসে। কারণ ইতিহাস যেহেতু অনেক বড় অধ্যায়, এটা আসলে একটা সিঙ্গেল ক্লাসে কভার করা সম্ভব না, কেমন, সেক্ষেত্রে ক্লাসটা অনেক লেন্দি হয়ে যাবে। তো এটা আমরা করব না, আমরা ইতিহাসের এই অংশটা ধারাবাহিক দু একটা ক্লাসের মধ্যে আমরা শেষ করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা বাংলার ইতিহাসটাকে আমরা যদি এইভাবে ক্যাটাগরাইজ করি, যেমন প্রাচীন বাংলার ইতিহাস, হ্যাঁ, বাংলার ইতিহাস একটা হলো প্রাচীন যুগ, দুই নাম্বার হচ্ছে মধ্যযুগ, হ্যাঁ, তারপরে তিন নাম্বার হচ্ছে আধুনিক যুগ। এইভাবে আমরা যোগ ধরে ধরে কি করব, সামনে আগাবো, কেমন, আধুনিক যুগ, আধুনিক যুগ। ওকে, বাংলার ইতিহাস প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, ঠিক আছে। তো আচ্ছা, আমি প্রথমে বলে নিচ্ছি প্রাচীন যুগ। এইটা মোটামুটি সহজ আছে, এই যুগটা মোটামুটি পড়লে, আমার কথাগুলো শুনলে একেবারে সহজে বুঝতে পারবেন, সমস্যা হবে না। মধ্যযুগ, এইটা একটা জটিল পাঠ। মধ্যযুগ এটা আমি জানি, আমি যারা সাধারণ জ্ঞান নিয়ে যারা কাজ করেন তারাও এটা খুব ভালো বলতে পারবেন যে মধ্যযুগের মধ্যে যে পরিমাণ পেঁচান, মানে পেঁচানো গোছানো যে মানে আলোচনা বিভিন্ন বই পুস্তকে আমরা দেখি, মানে এটা পড়ে স্টুডেন্টদের মধ্যে সবসময় এক ধরনের একটা কনফিউশন কাজ করে। কারণ হচ্ছে মধ্যযুগের মধ্যে যথেষ্ট কমপ্লেক্সিটি আছে, যথেষ্ট মানে অস্পষ্টতা আছে। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করবো এই মধ্যযুগের আলোচনা একেবারে সুন্দর করে ক্লিয়ার করে বুঝাই দেওয়ার জন্য, এবং সেটা অবশ্যই আমি করব, এবং আপনারা সেটা দেখবেন, সমস্যা হবে না ইনশাল্লাহ, এবং বুঝতে পারবেন। আর এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগ হচ্ছে জাস্ট ব্রিটিশদের যুগ। আধুনিক যুগ এটা স্ট্রেট ফরওয়ার্ড ইতিহাস, এখানে তেমন কোনো জটিলতা নেই। তাহলে আমরা যে তিনটা পার্ট আমরা দেখতে পাচ্ছি বাংলার ইতিহাসের মধ্যে, তার মধ্যে মধ্যযুগটা একটু হয়তো বা জটিল, কিন্তু বাকি যে দুইটা যুগ আছে এগুলো স্ট্রেট ফরওয়ার্ড, এগুলোতে তেমন কোনো সমস্যা হবে না আমাদের, ঠিক আছে, বুঝতে তেমন কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে আমরা প্রথমে শুরু করি আজকে মধ্যযুগ দিয়ে, প্রাচীন যুগ দিয়ে আমরা আজকে শুরু করব আমাদের ইতিহাসের এই বড় অধ্যায়টা, প্রাচীন যুগ। আর এই প্রাচীন যুগে আমরা কি কি পড়বো, হ্যাঁ, প্রাচীন যুগে আমরা কি কি পড়বো সেটার একটা আউটলাইন প্রথমে আমি দিয়ে দিচ্ছি। এই প্রাচীন যুগে আমরা মূলত পড়বো হলো চারটা রাজবংশের ইতিহাস পড়বো, চারটা রাজবংশ। তার মধ্যে প্রথমে আমরা পড়বো মৌর্য রাজবংশ, মৌর্য রাজবংশ। এরপরে আমরা পড়বো হলো গুপ্ত রাজবংশ, গুপ্ত রাজবংশ। তারপরে আমরা পড়ব পাল রাজবংশ। এরপরে আমরা পড়ব সেন রাজবংশ। টোটাল এই চারটা রাজবংশের ইতিহাস আমরা পড়ব প্রাচীন যুগে। এই চারটা রাজবংশের ইতিহাস পড়লে মোটামুটি এই যুগ সম্পর্কে আমাদের একটা স্পষ্ট ধারণা হয়ে যাবে, ঠিক আছে। এই যুগ থেকে পরীক্ষার যে প্রশ্নগুলো আসে কম্পিটিটিভ এক্সামে, সেগুলো সব পড়া হয়ে যাবে। এই চারটা রাজবংশ যদি আমরা কি করতে পারি, ভালোভাবে কভার করতে পারি, কেমন, আচ্ছা। ওকে, তাহলে আমরা এখন কি করব, একটা একটা করে রাজবংশ শেষ করব, একটা একটা করে রাজবংশ শেষ করব। আচ্ছা, তার আগে আমি চাইলে আরেকটা কাজ করতে পারি যাতে আপনাদের বুঝতে আর একটু সহজ লাগে, আর একটু ভালো লাগে। সেটা হচ্ছে এই যে যোগগুলো আমি তৈরি করলাম, যে তিনটা যোগ আমি বললাম এখানে, মানে কোন যোগটা কখন শুরু হয়েছে, কোন যোগটা কখন গিয়ে শেষ হয়েছে, এইটা যদি আমাদের জানা থাকে, তাহলে আমাদের ইতিহাসের এই অধ্যায়টুকু আলোচনা করতে একটু কি হবে, একটু সহজ হবে, ঠিক আছে। তো সেজন্য আমি যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা যোগের আমি একটা ডিউরেশন অফ টাইম, একটা টাইমের একটা রেঞ্জ আমি দিয়ে দেবো, মানে এখান থেকে শুরু এখানে গিয়ে শেষ, এখান থেকে শুরু এখানে গিয়ে শেষ, ঠিক আছে। তো প্রথমে আমরা প্রাচীন যুগ যেহেতু লিখেছি, এটার একটা নির্দিষ্ট একটা সময়সীমা আমরা দিয়ে দিই, খ্রিস্টপূর্ব 321 থেকে এটা খ্রিস্টপূর্ব 321 থেকে 1204 খ্রিস্টাব্দ, 1204 খ্রিস্টাব্দ। আচ্ছা, এটা হচ্ছে প্রাচীন যুগের যে ইতিহাস, সেই ইতিহাসের সময়সীমা, ঠিক আছে, টাইম রেঞ্জ। আচ্ছা, এখন প্রশ্ন হলো 321 খ্রিস্টপূর্বাব্দ, এই সালটা আমাদের মোটামুটি অনেকের কাছে কম বেশ, মানে এটা তেমন একটা আমি মনে করি জানা নেই, মানে অজানা। কিন্তু 1204 সাল যেটা আমি লিখেছি,
শেষের যে সময়টা, এটা আমরা কিন্তু কম বেশ সবাই জানি। 1204 সালে কি হয়েছিল আমরা জানি। 1204 সালে সেন বংশের পতন হয়েছিল, আর সেন বংশের পতনের মধ্য দিয়ে আমাদের এই বাংলা অঞ্চলে একটা নতুন যুগের সূচনা হয়, অর্থাৎ মুসলিম শাসনের কি হয়েছিল, সূচনা হয়েছিল, তাই না? তার মানে একটা যুগ কমপ্লিট হয়ে আর একটা নতুন যুগ শুরু হয়েছে 1204 সালে। 1204 সালে এখানে একজন মুসলিম শাসকের আবির্ভাব ঘটেছিল, যার নাম হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। এটা আমরা যারা ইতিহাস পড়েছি টুকটাক, যারা আমরা ইতিহাসের বইগুলো দেখেছি পড়েছি, আমরা এই সালটা মোটামুটি আমাদের কাছে পরিচিত, কিন্তু এই যে সালটা আমি লিখলাম এইটা আমাদের অনেকের কাছে অপরিচিত। তো আমি প্রথমে যে কাজটা করব, আমি তো মৌর্য রাজবংশ দিয়ে শুরু করব, একটা একটা করে শেষ করলে আমাদের এই যুগটা শেষ। কিন্তু মৌর্য রাজবংশ শুরু করার আগে জাস্ট এই জিনিসটা আপনাদেরকে একটু ক্লিয়ার করার জন্য আমি ছোট্ট করে একজন ব্যক্তির সংক্ষিপ্ত একটু আলোচনা করব। সেই ব্যক্তিটার নাম হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট। আলেকজান্ডার দ্য গ্রেট, এই লোকটাকে আমরা সবাই কম বেশ চিনি। ওকে, তাহলে এখান থেকে শুরু করার আগে আমরা একটু আলেকজান্ডার দ্য গ্রেট থেকে একটু ঘুরে আসি, কারণ আলেকজান্ডার দ্য গ্রেট নিয়ে যদি কথা না বলি তাহলে এই যে ইয়ারটা 321 খ্রিস্টপূর্বাব্দ, এটা আমরা বুঝতে পারবো না। এটা বুঝতে হলে আমাদেরকে অবশ্যই আলেকজান্ডার দ্য গ্রেট সম্পর্কে একটু জানতে হবে, ঠিক আছে? আলেকজান্ডার দ্য গ্রেট, আমি ওনার সম্পর্কে বিস্তারিত পড়াবো না, জাস্ট শুধু ওনার সম্পর্কে 2-3টা ঘটনা উল্লেখ করব, যেগুলো জানলে আমরা এই সালটা বুঝতে পারবো যে কখন থেকে আমাদের প্রাচীন যুগটা শুরু হয়েছে, ঠিক আছে? ওকে, এই লোক, আচ্ছা আমি আলেকজান্ডার দ্য গ্রেট সম্পর্কে যদি প্রথমে বলি, ওনার যদি পরিচয় দিই, তাহলে এভাবে বলতে পারি যে উনি একজন বিখ্যাত গ্রিক বীর, যিনি ইউরোপ পাড়ি দিয়ে গ্রিস সাম্রাজ্য জয় করে আফ্রিকা জয় করছেন। আফ্রিকার পরে উনি আনাতোলিয়ার পরে উনি পারস্য জয় করছেন, মানে এশিয়া জয় করছেন। পারস্য জয় করার পরে উনি আমাদের পারস্যের দক্ষিণে যে আমাদের ভারতবর্ষ, সেই ভারতবর্ষের একটা বিশাল অংশ উনি জয় করছেন। উনি কিন্তু গোটা ভারতবর্ষ জয় করেন নাই, ভারতের একটা বড় অংশ উনি জয় করছেন, ঠিক আছে? তো ভারতের সাথে যেহেতু ওনার নামটা জড়িত, এই জন্য আমাদের ভারতবর্ষ অথবা আমাদের প্রাচীন বাংলার ইতিহাসের সাথে কিন্তু এই লোকের নাম অবশ্যই অবধারিত আসবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? তা আমি কেন এই যোগটা শুরু করলাম এখান থেকে, সেটা বোঝানোর জন্য মূলত ওনাকে আমি এখানে মেনশন বা ওনাকে উল্লেখ করতেছি। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কিছু সাল লিখব। যেমন এই সালটা হলো 327 খ্রিস্টপূর্বাব্দ, কেমন? প্রথম সালটা হচ্ছে এইটা, তারপরের সালটা হচ্ছে 324 খ্রিস্টপূর্বাব্দ, এরপরে হলো 323 খ্রিস্টপূর্বাব্দ, আর তারপরে হচ্ছে 321 খ্রিস্টপূর্বাব্দ, কেমন? এই যে 4টা সাল, মানে 4টা সাল মূলত আলেকজান্ডার দ্য গ্রেটের 4টা গুরুত্বপূর্ণ ঘটনার কি পরিচায়ক। তার মধ্যে প্রথম যে সালটা সেটা হচ্ছে 327। এই সালে কি হয়েছিল? এই সালটাতে বা এই সময়টাতে উনি ভারতবর্ষ জয় করেন। আমি আবারও বলছি, ভারতবর্ষ জয় করা মানে হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট ভারতের পুরো অঞ্চল জয় করেন নাই। উত্তর পশ্চিম যে ভারতটা আছে, অর্থাৎ আমাদের বাংলা, বিহারের উত্তরে যে জায়গাটা আছে ভারতের, এই জায়গাটা উনি জয় করছেন 327 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে? ভারতবর্ষের একটা বিশাল অংশ উনি জয় করছেন 327 খ্রিস্টপূর্বাব্দে। আচ্ছা, কিন্তু এই ভারত জয় করার ঠিক 3 বছর পরে 324 খ্রিস্টপূর্বাব্দে উনি ভারত ত্যাগ করে আবার উনি চলে গেছেন। ওনার যে সাম্রাজ্য, উনি যেখান থেকে আসছেন, পারস্য থেকে উনি আসছেন মূলত ভারতে, উনি আবার পারস্যে চলে গেছেন, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখব ভারতবর্ষ ত্যাগ করে পারস্যে চলে যান, ঠিক আছে? তাহলে উনি ভারতবর্ষ ত্যাগ করে উনি পারস্যে চলে যান, যেখান থেকে উনি আসছেন মূলত, ঠিক আছে? ওনার রাজধানী ছিল পারস্যে। আচ্ছা, এখন উনি যখন চলে যান, উনি ব্যক্তিগতভাবে কিন্তু উনি চলে গেছেন, বাট ওনার যে বিজিত যে এলাকাটা, যে অঞ্চলটা উনি জয় করছেন, সেটা তো আর উনি ত্যাগ করেন নাই। সেটা ওনার একজন সেনাপতি ছিল, নাম হচ্ছে সেলুকাস। সেই সেলুকাসের হাতে উনি ওই এলাকার নিয়ন্ত্রণ দিয়ে উনি চলে গেছেন, কেমন? আচ্ছা, তার মানে উনি চলে গেছেন, কিন্তু গ্রিকরা কিন্তু চলে যায়নি, গ্রিকরা তখনও ভারতেই ছিল। আচ্ছা, এর পরের ঘটনা হলো 1 বছর পরে 323 খ্রিস্টপূর্বাব্দে তিনি মারা যান। আনফর্চুনেটলি তিনি মারা যান, ঠিক আছে? অর্থাৎ উনি ভারতবর্ষ ত্যাগ করে চলে যাওয়ার ঠিক 1 বছরের মাথায় পারস্যে যখন উনি চলে গেছেন, এই পারস্যে চলে যাওয়ার 1 বছরের মাথায় উনি মৃত্যুবরণ করেন। আর উনি যখন মৃত্যুবরণ করেন তখন ওনার বয়স মাত্র 33 বছর। অর্থাৎ এই লোকটা 33 বছর বয়সে প্রথমে ইউরোপ জয় করছে, তারপরে আফ্রিকা জয় করছে, আফ্রিকা থেকে উনি আসছেন এশিয়া জয় করছে, এরপরে ভারতবর্ষ উনি জয় করছে। তখন তার বয়স মাত্র 33 ইয়ার্স ওল্ড। মানে এটা ইটস ইনক্রেডিবল একটা ব্যাপার যে একটা লোক এত অল্প বয়সে পুরো পৃথিবী
উনি জয় করে ফেলছেন। আর ওই সময় পৃথিবী বলতে এই তিনটাকে বুঝাইতো, আফ্রিকা, এশিয়া এবং ইউরোপ। কারণ ওই সময় তো আমেরিকা আবিষ্কার হয়নি। আমেরিকা আবিষ্কার করছে আমরা জানি কলম্বাস 1492 খ্রিস্টাব্দে, অনেক পরে, এই ঘটনার পরে 2000 বছর পরে। অশানীয় মহাদেশ আবিষ্কার হয়েছে 200-300 বছর আগে, তাই না? অ্যান্টার্কটিক, আর্কটিক, এগুলো তো কিছুদিন আগের ঘটনা। তার মানে ওই সময় পৃথিবী বলতে আমরা তিনটা জিনিসকে বোঝাতাম, হয় ইউরোপ, মানে ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া। তো তিনটা মহাদেশেই কিন্তু এই লোক মাত্র 33 বছর বয়সে উনি জয় করছেন। ঠিক আছে, তো এত বেশি কাজ উনি করে ফেলছেন অল্প বয়সে, হয়তো বা এই জন্য সৃষ্টিকর্তা আল্লাহ তাকে নিয়ে গেছেন। তার কথা, সৃষ্টিকর্তার হয়তো বা মনে হলো যে এই লোক এত অল্পভাবে সব কিছু করে ফেলছে, দুনিয়াতে থাকার দরকার নাই, তো কাজই নেই, সব তো শেষ করে ফেলছে সে, চলে আসো। ঠিক আছে, এমন একটা অবস্থা আর কি। যাই হোক, তাহলে উনি মারা গেলেন। তো উনি যখন মারা গেলেন পারস্যে, তখন তো গ্রিকরা তখনও কিন্তু ভারতবর্ষ ত্যাগ করে যান না, তখনও তারা ভারতবর্ষে ছিল, তাদের যে বিজিত অঞ্চল সেখানে তারা ছিল। আচ্ছা, এর পরের ঘটনাটা কি হলো? 321 খ্রিস্টপূর্বাব্দে, এই 21 খ্রিস্ট, আচ্ছা আমি এখানে 200 লিখলাম না, এটা ভুল হয়েছে, এটা হবে 321। তাহলে 321 খ্রিস্টপূর্বাব্দ, এই যে শুরু করলাম আমরা আমাদের প্রাচীন যুগের ইতিহাস, এই সময়টাই এখন আমরা চলে আসছি, তাই না? তাহলে আলেকজান্ডারের মৃত্যু 2 বছর পরে কি হলো? আলেকজান্ডারের মৃত্যু 2 বছর পরে ভারত থেকে গ্রিকদের বিতাড়িত করা হলো। ভারত থেকে গ্রিকদের বিতাড়িত করা হলো। তাহলে দেখেন, আলেকজান্ডার মৃত্যুবরণ করছে 323 খ্রিস্টপূর্বাব্দে, তার ঠিক 2 বছর পরে 321 খ্রিস্টপূর্বাব্দে ভারত থেকে যে সমস্ত গ্রিকরা এখানে ছিল তাদেরকে এখান থেকে বিতাড়িত করা হলো, মানে যুদ্ধের মধ্য দিয়ে তাদেরকে পরাজিত করে একেবারে ভারত ছাড়া করা হলো। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন হলো যে ভারত থেকে গ্রিকদেরকে যে বিতাড়িত করা হলো, এই কাজটা কে করলো? নিশ্চয় কোনো একজন ব্যক্তি বা কোনো একজন রাজা বা কোনো একজন শাসক তো এই কাজ করছে, তাই না? তো এই কাজটা যিনি করছেন তার নাম হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য, তার যে উপদেষ্টা, তার যে বুদ্ধি পরামর্শদাতা, তার নাম হচ্ছে চাণক্য, যাকে আমরা কৈটিল্য নামে চিনি। তো সেই চাণক্যের পরামর্শে, বুদ্ধিতে চন্দ্রগুপ্ত মৌর্য, উনি ছিলেন মূলত আমাদের এই বাংলার পাশের যে প্রদেশ, বিহার যে প্রদেশ, সেই বিহার প্রদেশের উনি ছিলেন একজন স্থানীয় রাজা। তো সেই বিহার প্রদেশের রাজা চন্দ্রগুপ্ত মৌর্য, উনি গ্রিকদেরকে বিতাড়িত করে উত্তর ভারত জয় করছেন এবং সেখান থেকে উনি মৌর্য রাজবংশ প্রতিষ্ঠা করছেন। আর সেই মৌর্য রাজবংশই সমগ্র ভারতবর্ষ একটা সময়ে গিয়ে পুরো ভারতবর্ষ, বাংলা সহ পুরো ভারতবর্ষ তারা কি করছে? জয় করছে, মানে এবং একটা প্রশাসনিক ইউনিটের অধীনে নিয়ে আসছে। অর্থাৎ এক কথায় ভারতবর্ষকে একটা প্রশাসনিক একটা সিঙ্গেল প্রশাসনের অধীনে নিয়ে আসছে, একটা মানে ছাতার নিচে নিয়ে আসছে হচ্ছে এই চন্দ্রগুপ্ত মৌর্য। এটাই হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে প্রথম ঘটনা যে পুরো ভারতবর্ষ একজন ব্যক্তির বা একটা রাজবংশের অধীনে কি হচ্ছে? শাসিত হচ্ছে। এর আগে কিন্তু এমন ঘটনা কখনোই ঘটে নাই। এর আগে ছিল এক একজন এক এক অঞ্চলের শাসক ছিল, মানে বিক্ষিপ্তভাবে জনপদ ছিল, এক এক অঞ্চলের শাসক এক একজন ছিল, অসংখ্য ছোট ছোট রাজ্যে ভারতবর্ষ বিভক্ত ছিল, কিন্তু সমগ্র ভারতবর্ষ একজন ব্যক্তির অধীনে আসছে হচ্ছে এই সর্বপ্রথম চন্দ্রগুপ্ত মৌর্যর সময়ে। এজন্য এই চন্দ্রগুপ্ত মৌর্যের যে শাসন, সেটাকে আমরা বলি মৌর্য রাজবংশের শাসন। তো আমরা সেই মৌর্য রাজবংশে এখন চলে যাব। আলেকজান্ডার দ্য গ্রেটের যেহেতু আলোচনা আমাদের শেষ, তো আমি মৌর্য রাজবংশের আলোচনা শুরু করব বলেই কিন্তু আমি ওনার নামটা এখানে কি করছি? মেনশন করছি, এবং ওনার নামের শেষের ওনার সাথে রিলেটেড যে শেষের বছরটা, সেটা থেকে মূলত আমরা কি করছি? আমাদের প্রাচীন যুগের ইতিহাসে স্টার্ট করছি বা শুরু করছি। ঠিক আছে, অর্থাৎ দিস ইজ দ্য বিগিনিং পয়েন্ট। আমাদের আলোচনার প্রথম পয়েন্ট হচ্ছে এখান থেকে, মৌর্য রাজবংশের উত্থান থেকে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখন চলে যাই আমাদের সেই একটা একটা করে আমরা পড়বো এখন রাজবংশ। প্রথমে মৌর্য, তারপরে গুপ্ত, এরপরে পাল, তারপরে হচ্ছে কি সেন। আর সেন বংশের আলোচনা শেষ করে আমাদের প্রাচীন যুগ শেষ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, এরপরে আমরা মধ্যযুগ এবং আধুনিক যুগে প্রবেশ করব। ওকে।